কলকাতা যেখানে ১৬তম ওভারে অল আউট হয়ে যায় ১১৬ রানে, সেখানে যদি তারা ১২০ বল খেলতে পারতো, মানে ২০ ওভার যদি খেলতে পারতো, তখন কিন্তু রানটা ১৪০-এ যাওয়া সম্ভব ছিল। কলকাতা ভার্সেস মুম্বাই, মুম্বাইয়ের যে ধরনের যাত্রা করা উচিত ছিল মুম্বাইয়ের পার্টিতে, ঠিক সেই ধরনের যাত্রা করেছে। আপনারা যদি খেয়াল করে থাকেন আজকের ম্যাচে কলকাতা কোন ধরনের ভুল করছে সেগুলো যদি একটু পরে কথা বলি। কলকাতা ১৬তম ওভারে অল আউট হয়ে গেছে আর মুম্বাই ১৩তম ওভারের আগে খেলাটিকে জয়লাভ করেছে। সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের ডমিনেন্ট ছিল মুম্বাই আজকের ম্যাচটিতে। ৮ উইকেটের একটি দুর্দান্ত জয়। অন্যদিকে আগামীকাল লখনৌ সুপার জায়ান্টস আর পাঞ্জাবের মাঝখানে যে ধরনের একটা দুর্দান্ত ম্যাচ হবে, কারণ দুটি দলে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। পাঞ্জাব কিন্তু প্রথম ম্যাচে 243 রান করেছিল, আর অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের দেওয়া ১৯০ রানের উপর যে টার্গেটটি ছিল তারা কিন্তু ১৬তম ওভারে সেটি কভার করে ফেলেছে। সুতরাং বুঝতেই পারতেছেন দুটি কঠিন খেলা হবে কিন্তু আগামীকাল। চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে কলকাতার হারের গল্পটা শুনে আসে এবং আগামীকালকের ম্যাচে কোন ধরনের রেজাল্ট হতে পারে সেটা নিয়ে একটু পর্যালোচনা করে আসি। যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলা, সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাই একটু ফেভারিট থাকবে, এটা চিন্তাই করা যায়। কিন্তু কলকাতাকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারেন না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কলকাতা কিন্তু ভালোই খেলতেছিল। প্রথম ম্যাচে কিন্তু তাদের দুর্দান্ত যাত্রা না হলেও কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ভালো খেলেছিল। কুইন্টন ডিকক যে ধরনের একটা পাড়ি দিয়েছিল বুঝতেই পারতেছেন, কিন্তু এই মাঠে যে কুইন্টন ডিককের একটা ভালো পারফরমেন্স দেওয়ার কথা ওইটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। কারণ কি, তিনি কিন্তু একসময় মুম্বাইয়ের হয়ে খেলতেন, এই পিচ সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। এমনকি ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, বলতেছিলাম কলকাতার ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে মুম্বাইয়ের ছেলে, তিনি কিন্তু ভারতের হয়ে রঞ্জি ট্রফি খেলে থাকেন মুম্বাইয়ের হয়ে। সুতরাং বুঝতেই পারতেছেন এই মাঠ সম্পর্কে কিন্তু দুজন প্লেয়ারের ভালো দক্ষতা রয়েছে। সুতরাং এই ম্যাচটা যে আরো জমজমাট হতে পারতো এটা কিন্তু আমরা ধারণাই করতে পারতাম। কিন্তু কলকাতা যেভাবে ব্যাটিং করেছে সেগুলো দেখে তো মনেই হচ্ছে না যে তারা জয়ের জন্য খেলতে নামছে। প্রথম ওভারে উইকেট, দ্বিতীয় ওভারে উইকেট, এমনকি ৬ ওভারের মাঝখানে তাদের ৬ ওভার ৬ বলে মানে ৭ ওভারের মাঝখানে তাদের ৫ উইকেট পড়ে গেছে। দেখেন ৫ উইকেট যখন পড়ে গেল তখনই কিন্তু দুজন সলিড ব্যাটসম্যান কিন্তু তাদের স্টকে রয়েছে। এক হচ্ছে অ্যান্ড্রু রাসেল আর এক হচ্ছে রমনদীপ সিং। তাদেরকে রেখে কিন্তু আপনি কি করলেন, ইম্প্যাক্ট প্লেয়ার নামায় দিলেন মনীষ পান্ডেকে। তিনি কোন ধরনের পারফরমেন্স দিলেন সেটা আমি পরে আসতেছি। কিন্তু কেন, আপনি তো আগে তাদেরকে ট্রাই করবেন, তারা দেখেন তারা ভালো খেলতে পারে কিনা। যদি তারা না পারে তখন আপনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাইতে পারতেন। কিন্তু ওই সময়ে ৭ম ওভারে যদি আপনি তাকে নামাইছেন এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হয়নি। আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করে থাকেন, কলকাতা যেভাবে ব্যাটিং করছে এটি তো নিঃসন্দেহে বোকামের পরিচয় দিচ্ছে। যেহেতু অপর প্রান্ত থেকে উইকেট পড়তেছে, নিঃসন্দেহে একজন ব্যাটসম্যানকে তো একটা প্রান্ত আগলে ধরে রাখা উচিত ছিল। হইতে পারতো সেই প্লেয়ারটা ভ্যাকারেশ আয়ার, হইতে পারতো সেই প্লেয়ারটা অজিঙ্ক্য রাহানে, হইতে পারতো নাম না জানা অন্য কোনো প্লেয়ার। কিন্তু কোনো প্লেয়ারই কিন্তু ম্যাচটিকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চায় নাই। এটার কারণ কি রে ভাই, টি-20 ম্যাচ বলে কি পার্টনারশিপ করতে হবে না? উইদাউট পার্টনারশিপ আপনি কিভাবে ম্যাচটিকে লম্বা স্কোর করবেন সেটা তো আপনাদের বুঝতে হবে ভাই। কলকাতা যেখানে ১৬তম ওভারে অল আউট হয়ে যায় ১১৬ রানে, সেখানে যদি তারা ১২০ বল খেলতে পারতো, মানে ২০ ওভার যদি খেলতে পারতো, তখন কিন্তু রানটা ১৪০-এ যাওয়া সম্ভব ছিল। এতগুলো ব্যাটসম্যান খেলানোর পর যদি আবার ইম্প্যাক্ট সাপে যদি আপনি যদি আরেকজন ব্যাটসম্যানকে খেলান, তারপরেও যদি ১১৬ রানে আপনাকে প্যাকেট হয়ে যেতে হয়, তখন কিন্তু কলকাতার ব্যর্থতা এখানে স্বীকার করতে হবে। কিন্তু ভেঙ্কটেশ আয়ারের কথা আপনি কি বলবেন? ২৭ কোটি রুপি, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এত বড় অঙ্কের টাকা নিয়ে তিনি কোন ধরনের পারফরমেন্স দিতেছেন? তিনি একটা ম্যাচও তিনি ভালো খেলতে পারেননি। আপনারা যদি খেয়াল করে থাকেন, নারেন কিন্তু গত বছর ভালো খেলেছিল আইপিএলে, কিন্তু নারেন আইপিএল ছেড়ে যাওয়ার পর থেকে এবারের আইপিএল এর পর্যন্ত তার কোনো ফর্ম নেই। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে যে ওপেনিংয়ে এখন ভেজা হচ্ছে, কিন্তু সেটা কোনো কাজে নাও আসতে পারে। গতবার যেটি কাজে আসছিল এইবার যে সেটা কাজে আসবে সেটার কোনো মানে পরীক্ষিত কোনো প্রমাণ নেই। সুতরাং কলকাতা কিন্তু এবার ডেঞ্জারে রয়েছে। আপনি দেখেন নিচে যদি ব্যাটসম্যানের কথা দেখেন, রিঙ্কু সিং পারফরমেন্স নাই। এখন যদি আপনি বলেন যে রিঙ্কু সিং ভারতীয় দলীয় খেলোয়াড়, তাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা, না ভাই, তাকে নিয়ে আর বেশি প্রত্যাশা করা যাবে না। এখন কিন্তু অনেক প্লেয়ার ঢুকে পড়ছে দলে, অনেক কম্পিটিশন। তিনি যে এখন দলে একদম কনসিস্টেন্ট থাকবেন সেটা কিন্তু আর বলা যাচ্ছে না। আজকে যদি আমরা কলকাতার খেলাটিকে খেয়াল করে থাকি, শুধুমাত্র রঘুবংশী এমন একজন প্লেয়ার ছিলেন যার ব্যাটে সুন্দরভাবে বল লাগতেছিল এবং তার খেলা দেখে মনে হচ্ছিল যে তিনি খেলাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তবে নিঃসন্দেহে এটা বলা যেতে পারে তিনি আপকামিং নেক্সট ফিউচার হবে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য, এটা বলার অপেক্ষা রাখে না। আজকের খেলায় যদি আমরা মুম্বাইয়ের বোলারদের একটু প্রশংসা না করি তাহলে কিন্তু হচ্ছেই না। আপনারা যদি খেয়াল করে থাকেন, 10 বল যেভাবে যাত্রা শুরু করেছে, প্রথম ওভারে সুনীল নারায়ণকে আউট করে দিয়েছেন বোল্ড আউট, দ্বিতীয় ওভারে দীপক চাহারও উইকেট তুলে নিয়েছেন। তো এভাবে বুঝতেই পারতেছেন, এভাবে কিন্তু তারা প্রতিনিয়ত ওই রেগুলার বেসিসে উইকেট ফেলে গেছে। যেহেতু 7 ওভারের মাঝখানে তাদের 6টি উইকেট নেই, 5টি উইকেট নেই, সুতরাং বুঝতেই পারতেছেন কিন্তু তাদের বলারদের ডোমিনেশনটা কোন লেভেলের ছিল। এমনকি ব্যাটসম্যান হিসেবে যদি কথা বলেন, রায়ান রিকটেলন আজকে যেভাবে যাত্রা শুরু করেছে, তার আইপিএলের প্রথম ডেবু সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি তিনি আজকে করেছেন। এমনকি সূর্যকুমার যাদব, তিনিও কিন্তু 9 বলে 27, বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মুম্বাই কিন্তু এখন টেবিলের অনেক উপরে চলে গেছে, কারণ কি আজকে কিন্তু তার প্রায় অলমোস্ট 7 ওভার 1 বল হাতে রেখে কিন্তু খেলাটি জয়লাভ করছে 8 উইকেট নিয়ে। সুতরাং বুঝতেই পারতেছেন কিন্তু মুম্বাই আজকে তারপরে পারফরমেন্স ছিল। যদি বুমরা দলের সাথে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু দলটি আরো শক্তিশালী হয়ে যাবে। কি বলবেন এই বলারটির কথা? অশ্বিনী কুমার, আপনারা কিন্তু আবার ভুলক্রমে আশ্বিন ভাববেন না, আর আশ্বিনের কথা ভাববেন না। তিনি কিন্তু অশ্বিনী কুমার, আজকে কিন্তু মুম্বাইয়ের হয়ে তিনি প্রথমে ডেবু করেছেন এবং ডেবু ম্যাচে তিনি 4টি উইকেট দিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু আরেকটু টোনটি
লং করে দিয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু আপনি ছেলে খেলাভাবে নেবেন না, তার কিন্তু পারফরমেন্স আজকে যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আগামীকাল কিন্তু একটা দুর্দান্ত খেলা হতে যাচ্ছে, লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস পাঞ্জাব সুপার কিংস। পাঞ্জাব কিন্তু খুবই শক্ত টিম, আপনারা যদি খেয়াল করে থাকেন প্রথম ম্যাচে সম্ভবত 42 বলে 97 রান করেছিল শ্রেয়াস আয়ার, বুঝতেই পারতেছেন তিনি কিন্তু ইচ্ছে করলে সেঞ্চুরি করতে পারতেন, তিনি এতটাই আনসেলফিশ একটা পরিচয় দিয়েছেন যে তিনি 100 পর্যন্ত করেন নাই। শশাঙ্ক সিং তার পার্টনার হিসেবে তিনি যেভাবে ব্যাটিং করেছেন বুঝতেই পারতেছেন এই দলটির কোনভাবে যাত্রা করেছে। এইবার কিন্তু তারা কিন্তু এবার শিরোপা জয়ের জন্য মানে মরিয়া হয়ে লড়বে, কারণ পাঞ্জাব কিন্তু এই পর্যন্ত কোন ট্রফি জিততে পারেনি। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট প্রথম ম্যাচে যেখানে 1 উইকেটে দিল্লির কাছে হেরে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু স্ট্রংলি কামব্যাক করেছে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে। সানরাইজ হায়দ্রাবাদ যেখানে 194 রান করেছিল বা 193, তারা কিন্তু এই রানটি 16.1 ওভারে চেস করে ফেলেছিল। মনে পড়ে কি আপনার নিকোলাস পুরানের 27 বলে 70 ইনিংসের কথাটি, বুঝতেই পারতেছেন তারা কোনভাবে ব্যাটিং করছে। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের একটি দুর্বল জায়গা হচ্ছে, আমি বলবো যে ওপেনিংয়ে মার্কারম কিন্তু ভালো খেলতেছে না, কিন্তু আবার 4 নম্বরে ঋষভ পান্ত ভালো খেলতেছে না। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি ঋষভ পান্ত যদি ওপেনিংয়ে চলে যায় আর মার্কারম যদি 4 নম্বরে চলে আসে, তাহলে কিন্তু তাদের প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। পাঞ্জাবের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, পাঞ্জাব কিন্তু এখানে একটা ট্রিক্স ভুল করতেছে। আপনারা যদি খেয়াল করে থাকেন পাঞ্জাবের বেঞ্চিং কিন্তু নেহাল বেদারা এবং বিষ্ণু বিনোদ ব্যাটসম্যান বসে আছে, তাদের একজনকে যদি একজন ওভারসিজ ক্যাটাগরির আপনি যদি ফরেন ক্যাটাগরি থেকে একজন অলরাউন্ডারকে যদি বসাই দেন, এই প্লেয়ারকে যদি বসাই দিয়ে আপনি একজন দেশি প্লেয়ারকে খেলান, তখন কিন্তু আপনি লুকি ফার্গুসনকে খেলাতে পারতেছেন। আর লুকি ফার্গুসন যখন দলে ঢুকে যাবে তখন কিন্তু আপনার বোলিং কিন্তু এমনিতেই স্ট্রং হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন আশদীপ সিং এর সাথে যখন লুকি ফার্গুসন ডেতে বোলিং করবেন তখন কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন হয়ে যাবে। তো এক নজরে যদি পাঞ্জাবের প্লেইং 11টি কিরকম হতে পারে সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয়াংশ আয়ার 1 নম্বর, 2 নম্বর প্রভসিমরন সিং, 3 নম্বর শ্রেয়াস আয়ার, 4 নম্বর বিষ্ণু বিনোদ কিংবা নেহাল বেদারা, এই নাম্বারটি ফ্ল্যাকচুয়েট করতে পারেন। 5 নম্বর ম্যাক্সওয়েল, 6 নম্বর স্টয়নিস, 7 নম্বর শশাঙ্ক সিং, 8 নম্বর মার্কো ইয়ানসন, 9 নম্বর আশদীপ সিং, 10 নম্বর চাহাল, 11 নম্বর বিজয় কুমার বৈশ্যাক। মনে পড়ে কি আপনাদের বিজয় কুমার বৈশ্যাকের কথা? তার যে পারফরমেন্স ছিল, এছাড়া কিন্তু পাঞ্জাব ওই ম্যাচটি জয়লাভ করতে পারতো না। তিনি কিন্তু 2টি ওভারে যেভাবে তিনি বোলিং করেছিলেন, 2 ওভারে তিনি দিয়েছিলেন 10টি রান। সুতরাং বুঝতেই পারতেছেন তার কিন্তু কৃতিত্ব ছিল অত্যাধিক। আমি এখানে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কোনো কথা বলতেছি না, কারণ হচ্ছে আপনারা তো ভালো করে জানেন যে 5 জন প্লেয়ারের লিস্ট দেওয়া যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দল তার প্রয়োজন অনুসারে কাকে নিবে সেই অনুযায়ী একজন প্লেয়ারকে নিতেছে। তাই আমি শুধুমাত্র প্লেইং 11টা করতেছি, যেটা হচ্ছে আমাদের আইসিসির ল অনুযায়ী স্ট্যান্ডার্ড। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটি কিন্তু ন্যায় খারাপ না। আমি কিন্তু এখানে একজন অলরাউন্ডারকে কমিয়ে ফেলেছে, হয়তোবা আজমতুল্লাহ ওমরজে কিংবা স্টয়নিস কিংবা ম্যাক্সওয়েল, এদের মাঝখান থেকে যদি একজনকে কমায় দেন আর দেশি ব্যাটসম্যান হিসেবে যদি বিষ্ণু বিনোদ কিংবা নেহাল বেদারাকে ঢুকাই দেন দলে, আর যদি পিওর পেস বোলার হিসেবে লুকি ফার্গুসনকে দলে ঢুকাই দেন, তাহলে কিন্তু পাঞ্জাব দলটি মোটামুটি আরও বেশি স্ট্রং দেখায়। এখন এক নজরে যদি আমরা লখনৌ সুপার জায়ান্টসের দলটি দেখে আসি, তাহলে কেমন দেখা যায় সেটি একটু দেখা যায়। 1 নম্বর মিচেল মার্শ, তার সাথে আমি ওপেনিং পার্টনার দিব ঋষভ পান্ত, 3 নম্বর নিকোলাস পুরান, 4 নম্বর এডেন মাকরম, 5 নম্বর আয়ুষ বাদুনি, 6 নম্বর ডেভিড মিলার, 7 নম্বর আব্দুল সামাদ, 8 নম্বর শার্দুল ঠাকুর, 9 নম্বর রবি বিষ্ণই, 10 নম্বর আবেশ খান, 11 নম্বর প্রিন্স যাদব। কাগজে কলমে 2টি দলকে অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছে, তবে আমি এখানে ফেভারিট হিসেবে পাঞ্জাবকে রাখবো, কারণ পাঞ্জাব যে ধরনের ব্যালেন্স একটা টিম। আপনারা যদি খেয়াল করে থাকেন, যদি কোনো কারণে লখনৌ সুপার জায়ান্টসের প্রথম 3 জন ব্যাটসম্যান আউট হয়ে যায় বা 4 জন আউট হয়ে যায়, তখন কিন্তু তারা ব্যাকাডে পড়ে যাবে। আজকে খেয়াল করে দেখেন যদি কলকাতা যেভাবে তাদের 4টি উইকেট পড়ে গেছে বা 5টি উইকেট পড়ে গেছে পাওয়ার প্লের মাঝখানে বা 7 ওভারের মাঝখানে, তখন কিন্তু তারা কোনোভাবে রিকভার করতে পারে নাই। কিন্তু অন্যদিকে যদি আপনি যদি একটু পাঞ্জাবের দিকে তাকান, তাহলে যদি আপনি 4টি উইকেট প্রথম থেকে পড়েও যায়, মিডল অর্ডারের যে অলরাউন্ডারের ছড়াছড়ি, তারা কিন্তু রিকভার করতে পারবে। তাই আমি বলবো যে পাঞ্জাব এই দিক থেকে একটু স্ট্রং, তাদের বলিং কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। তাই আগামীকালকের খেলায় আমি পাঞ্জাবকে এগিয়ে রাখতেছি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।